এক মুহূর্তে চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার সকাল শুরু হয় অ্যালার্মের জোরে শব্দ দিয়ে নয়, বরং আপনার নিজের ইচ্ছায়। অফিসে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, বসের তিরস্কারের ভয় নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার জীবনে অর্থের কোনো চিন্তা নেই। কল্পনা করুন যে আপনার এত টাকা আছে যে এখন আপনি অন্য কারোর নির্দেশে নয়, বরং নিজের ইচ্ছায় জীবন যাপন করার সুযোগ পেয়েছেন। আপনি যখনই চান ভ্রমণে যেতে পারেন, একটি নতুন শিল্প বা দক্ষতা শিখতে পারেন, এবং আপনার হৃদয়ের খুব কাছের সবকিছু করতে পারেন। এখন প্রশ্ন হলো, এটি কি কেবল একটি মিষ্টি স্বপ্ন? হয়তো হ্যাঁ, কিন্তু এখন একটু অপেক্ষা করুন এবং কল্পনা করুন যদি এই স্বপ্নটি কেবল একটি স্বপ্ন না থেকে বাস্তবে পরিণত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি অন্য কারোর জন্য নয়, বরং আপনার জন্য সম্ভব হতে পারে। আজ থেকে আমরা এমন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি যা এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। এটি জাদু নয়, বরং একটি ব্যবহারিক এবং পরীক্ষিত পদ্ধতি যা গ্রহণ করে হাজার হাজার মানুষ তাদের আর্থিক জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। তাই আর্থিক স্বাধীনতার জগতে স্বাগত, যেখানে অর্থ কোনো সমস্যা নয়, বরং এটি আপনার স্বাধীনতার একটি মাধ্যম হয়ে ওঠে। আজ আমরা যে বইটির কথা বলতে যাচ্ছি তার নাম হলো আর্থিক স্বাধীনতা, এবং এর লেখক হলেন গ্র্যান্ট সাবাতিয়ার। এটি কোনো সাধারণ আর্থিক বই নয়, বরং এমন একটি পথ যা ধীরে ধীরে আপনাকে এমন একটি পরিস্থিতিতে নিয়ে যায় যেখানে অর্থ আর আপনার জীবনে আধিপত্য বিস্তার করে না, বরং আপনার সিদ্ধান্তগুলিকে স্বাধীন করে। আপনি জেনে অবাক হবেন যে গ্র্যান্ট মাত্র $22 দিয়ে এই পথ শুরু করেছিলেন। তার কোনো উত্তরাধিকার ছিল না, এবং তিনি কোনো ধনী পরিবারের সদস্য ছিলেন না। তিনি কোনো লটারি জিতেননি, তিনি কোনো শর্টকাট নেননি। তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে মাত্র 5 বছরে $1 মিলিয়ন বেশি সম্পদ তৈরি করেছেন। এই গল্পটি বিশেষ কারণ এটি কেবল অনুপ্রেরণামূলকই নয়, বরং একটি দৃঢ় উদাহরণ যে কৌশলটি সঠিক এবং চিন্তাভাবনা স্পষ্ট হলে যে কোনো ব্যক্তি যেখান থেকেই শুরু করুক না কেন আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। গ্র্যান্টের দেখানো পথ সবার জন্য। গ্র্যান্ট যা কিছু শিখেছে সে কোনো শ্রেণীকক্ষ বা আর্থিক বিশেষজ্ঞর কাছ থেকে শেখেনি, বরং জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছে। তিনি ভুল করেছেন এবং পথ হারিয়েছেন, কিন্তু প্রতিবারই শিখেছেন এবং এগিয়ে যান। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তিনি তার অভিজ্ঞতাগুলিতে এমন একটি সূত্রে রূপান্তরিত করেছেন যা সকলের জন্য কাজ করতে পারে। আপনি একজন ছাত্র, কর্মজীবী অথবা ছোট ব্যবসা পরিচালনাকারী, এই বইতে কোনো বড় কথা বা অভিনব প্রতিশ্রুতি নেই। এমনকি এটিও বলে না যে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, বরং এটি আপনাকে ধীরে ধীরে কিন্তু সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট উপায়ে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরির প্রক্রিয়া সম্পর্কে বলে। গ্র্যান্টের সবচেয়ে বড় শক্তি হলো তিনি যা বলেছেন তিনি নিজেই তা অনুভব করেছেন। তার কথাগুলি বই থেকে নয়, জীবন থেকে এসেছে। তার উদাহরণগুলি মাটির সাথে সংযুক্ত, এবং তিনি যে কৌশলগুলি গ্রহণ করেছেন তা কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়, বরং প্রতিটি ব্যক্তির জন্য যারা চায় যে তার অর্থ তার জন্য কঠোর পরিশ্রম করুক। আজ আপনি এমন একটি সময়ে আছেন যেখানে প্রতিদিন অর্থের জন্য লড়াই চলছে। এই বইটি আপনাকে শেখায় যে আপনি কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এটি কেবল অর্থ উপার্জন সম্পর্কেই নয়, অর্থকে বোঝার, এটিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার এবং অবশেষে এটিকে আপনার স্বাধীনতার উপায় করে তোলার বিষয়েও কথা বলে। তাই আসুন ধাপে ধাপে এই যাত্রায় এগিয়ে যাই। গ্র্যান্ট এই বইয়ে প্রদত্ত সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কয়েকটি প্রধান ধাপে ভাগ করেছেন। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে, এমন একটি অবস্থায় যেখানে তুমি কেবল অর্থের চিন্তা থেকে মুক্ত থাকবে না, বরং তোমার নিজের জীবনেরও মালিক হয়ে উঠবে। এখন আমি তোমাকে একই পথে নিয়ে যাব, উদাহরণ এবং অভিজ্ঞতার মাধ্যমে সহজ ভাষায় প্রতিটি পদক্ষেপ ব্যাখ্যা করব, যাতে তুমি কেবল শুনতে, অনুভব করতে এবং বাস্তবায়ন করতে পারো। কারণ এটি স্বপ্ন নয়, এটি তোমার অধিকার, এবং এখনই সেই অধিকারকে স্বীকৃতি দেওয়ার সময়। দেখো, যখনই আমরা আর্থিক স্বাধীনতা শব্দটি শুনি তখনই আমাদের মনে প্রথমে কোন ছবি ভেসে ওঠে? হয়তো একটি বিলাসবহুল বাংলো, একটি চকচকে গাড়ি, পৃথিবীতে ঘুরে বেড়ানো একজন স্বাধীন ব্যক্তির কথা, অথবা এমন একটি জীবনের কথা যেখানে অর্থের কোনো চিন্তা নেই। কিন্তু এটাই কি আসলে আর্থিক স্বাধীনতা? এটা কি সম্পদের আরেক নাম? না, এটা শুধু লোক দেখানো নয়, বরং জীবনযাপনের একটি পদ্ধতি, এমন একটি চিন্তা যা তোমার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এখন একবার ভাবো,
কল্পনা করো, একদিন সকালে অ্যালার্ম বাজবে এবং তুমি তা বন্ধ করে আবার শান্তিতে ঘুমাতে যেতে পারো, কারণ তোমাকে অফিসে টেনে নিয়ে যেতে হবে না। আর্থিক স্বাধীনতা সেই স্বাধীনতার নাম, যেখানে তোমার রুটিন বসের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং তোমার আর্থিক অবস্থার উপর নির্ভর করে। যেখানে হাসি কেবল লোক দেখানোর জন্য নয়, বরং তোমার হৃদয় থেকে আসে, কারণ তোমার উপার্জন চেয়ারে বসে নয়, বরং তোমার বিচক্ষণ সিদ্ধান্ত থেকে আসে। মানুষ প্রায়শই এর অর্থ ভুল বোঝে। তারা মনে করে যে আর্থিক স্বাধীনতা মানে কোটি কোটি টাকা, ব্যয়বহুল জীবনযাত্রা এবং বিলাসী গাড়ির শাড়ি। কিন্তু বাস্তবতা এর থেকেও গভীর। প্রকৃত আর্থিক স্বাধীনতা মানে সেই মানসিক অবস্থা যেখানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ বেছে নিতে পারো, তুমি তোমার সময়ের মালিক হতে পারো এবং তোমার হৃদয়কে শান্তি দেয় সবকিছু করতে পারো। এটি বিলাসিতা নয়, বরং স্বাধীনতা, যেখানে তোমাকে ছুটির জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না, যেখানে মাসের শেষ দিনে ব্যাংক অ্যাকাউন্ট দেখার কোনো টেনশন নেই, বরং তুমি আর্থিকভাবে শক্তিশালী বলে শান্তি পাও, যেখানে চাকরি কেবল বাধ্যতামূলক নয়, বরং একটি অপশন। তুমি এটা করো না কারণ তোমাকে বিল পরিশোধ করতে হবে, বরং তুমি এটা করো কারণ তোমার হৃদয় এটা পছন্দ করে। এই স্বাধীনতা হঠাৎ করে পাওয়া যায় না বা ভাগ্য দ্বারা পড়ে না। এটা তখনই আসে যখন তুমি বিচক্ষণতার সাথে অর্থ পরিচালনা শুরু করো, যখন তুমি শুধু উপার্জন করো না, বরং তোমার উপার্জিত অর্থকে কাজে লাগাও, যখন তুমি তোমার সময় এবং শক্তিকে নষ্ট না করে সঠিক পথে ব্যবহার করতে শিখো। আসুন একটি সহজ উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। ধরো রবি এবং অমিত দুজনেই একই কোম্পানিতে কাজ করে। দুজনের বেতন প্রায় একই। রবি প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে তার সমস্ত টাকা খরচ করে, ইএমআই, কার্ড বিল এবং অন্যান্য খরচ। যেখানে অমিত একটু বুদ্ধি দেখিয়েছে, সেই শুরু থেকেই তার খরচের হিসাব রেখেছিল। সে অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে ছিল এবং ছোট ছোট সঞ্চয় শুরু করেছিল। সে কিছু টাকা সঞ্চয় করে বিনিয়োগ শুরু করেছিল। ৩ বছর ধরে একটি ভাড়া সম্পত্তি কিনেছিল। এখন সে প্রতি মাসে ভাড়া থেকে একটি স্থির আয় পায়। পার্থক্য স্পষ্ট। রবি এখনও প্রতি মাসের ১ম তারিখের জন্য অপেক্ষা করে, যেখানে অমিত তার অর্থ নিয়ে চিন্তিত নয়। রবি অর্থ উপার্জনের জন্য বেঁচে আছে এবং অমিত তার অর্থ বাঁচতে দিচ্ছে। এটাই আসল আর্থিক স্বাধীনতা, যেখানে তুমি অর্থের পিছনে দৌড়াও না, অর্থ তোমার পিছনে দৌড়ায়। আর্থিক স্বাধীনতা কেবল অর্থের খেলা নয়, এটি একটি মানসিক পরিবর্তন। যখন তুমি বুঝতে পারো যে অর্থ একটি উপায়, গন্তব্য নয়, তারপর তুমি এর দাস হওয়ার পরিবর্তে এর সাথে বন্ধুত্ব করতে শেখো। তারপর তুমি এটিকে তোমার জীবনের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করো, শুধু খরচ করার জন্য নয়। এই বোধগম্যতা তোমাকে ভিড় থেকে আলাদা করে তোলে। যখন অন্যরা মাসিক বেতনের উপর নির্ভর করে, তুমি তোমার নিজস্ব আর্থিক ব্যবস্থার উপর দৌড়াও। এখন প্রশ্ন হলো, কোথা থেকে শুরু করবে? উত্তরটি খুবই সহজ। ছোট ছোট পদক্ষেপ নাও। প্রথমে তোমার দৈনন্দিন খরচের রেকর্ড রাখো, টাকা কোথায় যাচ্ছে তা জানো। তারপর একটি বিনিয়োগ অ্যাকাউন্ট খোলো এবং প্রতি মাসে কিছু সঞ্চয় করো, এমনকি যদি তা ছোট হয়। মনে রেখো, এটি ১০০ মিটার দৌড় নয়, এটি একটি দীর্ঘ ম্যারাথন, যেখানে কেবল সেই ব্যক্তিই জয়ী হয় যে থামে না। জীবনে সাফল্যের কোনো জাদুর কাঠি নেই, কেবল ধারাবাহিকতা এবং বোধগম্যতা আছে। তাই যদি তুমি সত্যিই আর্থিক স্বাধীনতার এই যাত্রায় যেতে চাও, এবং এখন থেকেই শুরু করা যাক, কারণ এখন পর্যন্ত আমরা কেবল আর্থিক স্বাধীনতা বুঝতে পেরেছি, একটি পাঠ যাই সমগ্র যাত্রার ভিত্তি। এবং যদি তুমি এটি গভীরভাবে বুঝতে পারো, তাহলে বিশ্বাস করো, পরবর্তী পদক্ষেপটি কেবল একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তবতা হবে। পাঠ ২, সঞ্চয় করুন এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। ছোটবেলা থেকেই আমরা সবাই একটা কথা শুনে আসছি, টাকা সাশ্রয় করো, বিনিয়োগ করো। কিন্তু কেউ কি কখনো আমাদের স্পষ্টভাবে বলেছে কিভাবে এটা করতে হবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেন এটা করতে হবে? গ্র্যান্ট স্যাভিয়ার, যিনি ফিনান্সিয়াল ফ্রিডম, আ প্রুভেন পাথ টু অল দ্য মানি ইউ উইল এভার নিড নামে একটি বই লিখেছেন, তিনিও নিজে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। একটা সময় ছিল যখন তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ২২৬ সেন্ট অবশিষ্ট ছিল, কিন্তু মাত্র ৫ বছরে তিনি ১ মিলিয়নেরও বেশি সম্পদ তৈরি করেছিলেন। এটি কোনো লটারির ফলাফল বা ভাগ্যের কোনো জাদুকরি খেলার ফলাফল ছিল না। সঞ্চয় এবং বিনিয়োগের তার স্মার্ট পদ্ধতির কারণেই এই সব সম্ভব হয়েছিল। গ্র্যান্ট স্যাভিয়ার স্পষ্টভাবে বলেছেন যে আর্থিক স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি আপনার ছোট সুখ ত্যাগ করুন। উদাহরণস্বরূপ, সকালের কফি বা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। অনেক আর্থিক গুরু এই ব্যয় বন্ধ করার পরামর্শ দেন, কিন্তু গ্র্যান্ট বিশ্বাস করেন যে এটি কেবল একটি ভাষা সমাধান। আসল জ্ঞান নিহিত আছে ব্যয়কে বুদ্ধিমানের সাথে অনুকূলিত করার মধ্যে, আপনার জীবন থেকে সমস্ত সুখকে কেড়ে না নেওয়ার মধ্যে। সঞ্চয় আসলে একটি মানসিকতা, এটি সংযম এবং স্পষ্টতার শিল্প। এই বইতে গ্র্যান্ট ব্যাখ্যা করেছেন কোন চিন্তাভাবনা এবং উদ্দেশ্য নিয়ে অর্থ ব্যয় করা উচিত।
ঋণ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিও খুব স্পষ্ট। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি ঋণ খারাপ নয়। যদি আপনি কোনো দক্ষতা বা শিক্ষার জন্য ঋণ নিয়ে থাকেন যা আপনার আয় বৃদ্ধি করবে, তাহলে এটিকে একটি ভালো ঋণ বলা হয়। এটি এক ধরনের বিনিয়োগ যা আপনার ভবিষ্যৎ আয়কে শক্তিশালী করে। অন্যদিকে ক্রেডিট কার্ড দিয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা করা একটি খারাপ ঋণ যা আপনার আর্থিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। অনুদানের একটি খুব চিত্তাকর্ষ লাইন আছে, ঋণ আপনার ভবিষ্যতের উপর করের মতো, অর্থাৎ আপনার যত বেশি ঋণ থাকবে আপনার স্বাধীনতা তত কম হবে। অতএব প্রথম পদক্ষেপ হলো খারাপ ঋণ থেকে মুক্তি পাওয়া। তারপর আপনার অর্থ এমন জায়গায় বিনিয়োগ করুন যেখানে সময়ের সাথে সাথে এর মূল্য বৃদ্ধি পাবে। মূল্য যোগ করুন। অর্থ উপার্জন যথেষ্ট নয়, এটিকে বুদ্ধিমানের সাথে বৃদ্ধি করাও জরুরি। গ্র্যান্ট বিশ্বাস করেন যে আপনার বিনিয়োগের অভ্যাস আপনার আয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। ধরুন আপনি প্রতি মাসে সূচক ছন্দে ৫,০০০ রুপি বিনিয়োগ করেন এবং এটি প্রতি বছর ১২% হারে বৃদ্ধি পায়, তাহলে পরবর্তী ১০ বছরে এটি ১১ লাখেরও বেশি হতে পারে। এখন কল্পনা করুন যে আপনি যদি নেটফ্লিক্স সদস্যতার মতো কিছু ছোট ছোট দৈনন্দিন খরচ থেকে ৫০০ রুপি সঞ্চয় করে এটি বিনিয়োগ করেন, তাহলে এর প্রভাব কতটা বড় হতে পারে। বিনিয়োগ মানে হলো আপনার অর্থকে এমনভাবে কাজে লাগানো যাতে একদিন আপনি নিজেকে কাজ থেকে মুক্ত করতে পারেন। গ্র্যান্ট বলেন যে আর্থিক স্বাধীনতা শুরু হয় তখন যখন আপনি এই চিন্তাভাবনা ছেড়ে দেন যে আমি এটা পরে করব। আপনি আজ যে অর্থ উপার্জন করছেন তা কেবল আজকের চাহিদা পূরণের জন্য নয়, এটি আপনার আগামী দিনের পথ্যদি। যদি আপনি সেগুলি সঠিক পথে বিনিয়োগ না করেন তাহলে আগামী দিনে অনুশোচন নিশ্চিত। তাই এখন থেকেই শুরু করুন। আপনার ব্যয়গুলি বুঝুন, সেগুলি ট্র্যাক করুন, এটি জরুরি তহবিল তৈরি করুন এবং তারপর ধীরে ধীরে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ শুরু করুন। গ্র্যান্টের বই আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে, কেবল একটা আয়ের উৎসের উপর নির্ভর করা খুবই ঝুঁকিপূর্ণ। কল্পনা করুন যদি আপনি কেবল আপনার চাকরি থেকে আয় করেন এবং আগামীকাল সেই চাকরিতে কিছু ঘটে, তাহলে কি হবে? আসল সমস্যাটি এখান থেকেই শুরু হয়। গ্র্যান্টের পরামর্শ হলো আপনার আয়ের উৎসের হিসাব রাখা। ডাইভার্সিফাই মানে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের পরিকল্পনা করা। এখন সে উপায়গুলি কি হতে পারে? প্রথম, সক্রিয় আয়, মানে আপনার চাকরি বা ব্যবসা থেকে আসা অর্থ। আপনি কাজ করে সময় ব্যয় করেন এবং বিনিময়ে অর্থ পান। দ্বিতীয়, পার্শ্ব তাড়াহুড়ো। এখানেই জিনিসগুলি আকর্ষণীয় হয়ে ওঠে। গ্র্যান্ট নিজেই একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করেছিলেন, যা থেকে তিনি পার্শ্ব আয় করেছিলেন। আপনি অনলাইন কোর্স করা, ফ্রিল্যান্সিং করা, ব্লগিং বা ইউটিউব চ্যানেল শুরু করার মতো কিছু করতে পারেন। এটি শুরুতে ছোট হবে, তবে সময়ের সাথে সাথে বড় হতে পারে। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো। তৃতীয়, প্যাসিভ আয়, মানে এমন অর্থ যা কঠোর পরিশ্রম করার করে নিজে থেকেই আসতে থাকে, যেমন শেয়ারে বিনিয়োগ থেকে লভ্যাংশ, মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন, ভাড়ায়, ডিজিটাল পণ্যের অনলাইন বিক্রয়। লেখক গ্র্যান্ট বলেছেন যে যখন আপনার আয়ের ৫ বা তার বেশি উৎস থাকে তখন আপনি অনেক বেশি নিরাপদ এবং স্বাবলম্বী হন। এটি আপনাকে কেবল আপনার কাজের উপর নির্ভরশীল করে না, এবং একটি আয়ের উৎস বন্ধ হয়ে গেলেও অন্যান্য উৎস থেকে অর্থ আসতে থাকবে। এখন ধরুন আপনার চাকরি থেকে ৫০,০০০ টাকা বেতন পান এবং আপনি অনলাইন কোর্স বা ব্লগের মতো কোনো ছোটোখাটো ঝামেলা থেকে ৫,০০০ টাকা আয় করেন। তারপর আপনি শেয়ারে ২,০০০ টাকা বিনিয়োগ করেন এবং সেখান থেকে লভ্যাংশ আসতে শুরু করে। এখন আপনার মোট আয় কেবল একটি উৎস থেকে আসছে না, ছোট ছোট আয়ের উৎস একসাথে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। এই পদ্ধতিটি আপনার অর্থের ক্লোনিংয়ের মতো, অর্থাৎ আপনার অর্থ আপনার জন্য অর্থ উপার্জন শুরু করে। গ্র্যান্ট সাবাতিয়ার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো আর্থিক স্বাধীনতা। শুধুমাত্র এক উপায়ে উপার্জন মানে ভয়ের সাথে জীবনযাপন করা। কিন্তু যখন আপনি অনেক উপায়ে উপার্জন শুরু করেন তখন ভয়ের স্থান আত্মবিশ্বাসে পরিণত হয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার উপার্জনের উপায় বাড়াতে প্রস্তুত? কারণ আর্থিক স্বাধীনতা স্বপ্ন নয়, এটা একটি চিন্তা, এবং চিন্তাভাবনা পরিবর্তনের সাথে সাথে সবকিছুই বদলে যেতে পারে। এবার আসুন সেই শিল্প সম্পর্কে কথা বলি যা আমাদের অর্থকে কেবল এক জায়গায় সংরক্ষণ করার জিনিস হিসেবে বিবেচনা করে না, বরং এটিকে এমন একটি হাতিয়ার করে তোলে যা আমাদের জন্য কাজ করে সারা জীবন। কল্পনা করুন যে যদি আপনি প্রতি মাসে বিনিয়োগ করেন, তবে যদি আপনি সামান্য সঞ্চয় করেন, অল্প কিছু টাকা কিন্তু আপনার সঞ্চয় অ্যাকাউন্টে পড়ে আছে এবং মুদ্রাস্ফীতি ধীরে ধীরে তার গ্রাস করছে, তাহলে সেই সঞ্চয় সত্যি আপনার ভবিষ্যৎকে সাহায্য করবে? গ্র্যান্ট সাবাতিয়ার বলেন যে সঞ্চয় হলো প্রথম ধাপ। আসল পরিবর্তন আসে যখন টাকা আপনার জন্য কাজ শুরু করে। এখান থেকেই আসল জ্ঞানের শুরু। স্মার্ট সেভিং এবং স্মার্ট বিনিয়োগের গল্প। আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে কফি পান করবেন না। আপনি যদি প্রতিদিন ২০০ টাকা সাশ্রয় করেন তাহলে আপনি বছরে হাজার হাজার সাশ্রয় করবেন। কিন্তু গ্র্যান্ট এই চিন্তাভাবনার সাথে একমত নন। তিনি বলেন যে এই পদ্ধতি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। প্রতিটি ছোট আনন্দ কমিয়ে আপনি ধনী হতে পারবেন না। জীবনের লক্ষ্য কেবল টাকা সাশ্রয় করা নয়, বরং সেই টাকা এমনভাবে ব্যবহার করা যাতে আপনার জীবন আরও ভালো হয়। অতএব আপনার কফি ছেড়ে দেওয়া এত গুরুত্বপূর্ণ নয়। সস্তা এবং উপযুক্ত বীমা নেওয়া, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করা
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার অর্থ বিনিয়োগ করার মতো সঠিক এবং বড় সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। স্মার্ট সেভিং মানে হলো আপনি ব্যয় করুন এবং জীবন উপভোগ করুন এবং প্রতি মাসে অর্থ সাশ্রয় করুন। বছরের শেষে আপনার পকেটে কেবল শূন্য থাকা উচিত নয়, বরং সঞ্চয়ের একজন নায়ক থাকা উচিত। এর অর্থ এই নয় যে আপনি প্রতিটি ব্যয়ের জন্য অনুশোচনা করবেন অথবা আপনার প্রিয় জিনিসগুলি থেকে মুখ ফিরিয়ে নেবেন। স্মার্ট সঞ্চয়ের দুটি সহজ ধাপ রয়েছে। প্রথমত, আপনার আয় এবং ব্যয়ের উপর নজর রাখুন। প্রতিটি রুপি কোথায় যাচ্ছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আপনার প্রতিটি ব্যয়কে দুটি ভাগে ভাগ করুন: অপরিহার্য এবং বিলাসিতা। অপরিহার্য ব্যয় হলো সেইগুলি যা জীবনের জন্য প্রয়োজনীয়, যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, রেশন ইত্যাদি। বিলাসিতা হলো সেই জিনিস যা হৃদয়কে খুশি করে, কিন্তু যা ছাড়া কেউ বেঁচে থাকতে পারে। যখন আপনি এই পার্থক্যটি বুঝতে পারবেন, তখন সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়। গ্র্যান্ড সাবাতিয়ার নিজেই বলেছেন যে তিনি যখন মাত্র $22 ছিলেন তখন থেকে সঞ্চয় শুরু করেছিলেন। তিনি তার প্রতিটি ব্যয় এক্সেলে লিখতে শুরু করেছিলেন, এমনকি যদি এটি কেবল $1 চকলেটও হয়। যতক্ষণ না আপনি আপনার অর্থের অভ্যেসগুলি চিনতে পারেন, আপনি সেগুলি উন্নত করতে পারবেন না। এখন বিনিয়োগ সম্পর্কে কথা বলা যাক। সঞ্চয় কেবল শুরু। আসল জাদু তখনই ঘটে যখন আপনার অর্থ আপনার জন্য কাজ শুরু করে। গ্র্যান্ট ব্যাখ্যা করেন, আপনি যদি কেবল অর্থ সঞ্চয় করেন এবং ব্যাংকে রাখেন, তাহলে আপনি মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি সঞ্চয় অ্যাকাউন্টে $10,000 জমা করেন এবং ব্যাংক আপনাকে 3% সুদ দেয়, তাহলে 1 বছর পর সেই টাকা হবে $10,300 টাকা। কিন্তু যদি মুদ্রাস্ফীতি 6% হয়, তাহলে আপনার আসল ক্রয় ক্ষমতা কমে গেছে। এখন কল্পনা করুন, যদি আপনি একই টাকা একটি মিউচুয়াল ফান্ড বা সূচক তহবিলে বিনিয়োগ করেন এবং 10% রিটার্ন পান, তাহলে সেই টাকা হবে $11,000 টাকা। এটাই বুদ্ধিমানের কাজ। লেখক গ্র্যান্ডসাম নিজেই বলেছেন যে বিনিয়োগ শুরু করার জন্য আপনার খুব বেশি পরিমাণের প্রয়োজন নেই, এমনকি $500 টাকাও যথেষ্ট। ধরুন আপনি 25 বছর বয়সে প্রতি মাসে $5,000 টাকা বিনিয়োগ শুরু করেছেন। যদি আপনি প্রতি বছর গড়ে 10% রিটার্ন পান, তাহলে 35 বছর পর আপনার $2 কোটি টাকারও বেশি আয় হতে পারে। এখন কল্পনা করুন, যখন বেশিরভাগ মানুষ 60 বছর বয়সেও এমআই দিচ্ছেন, তখন আপনি স্বাধীনভাবে জীবনযাপন করছেন। আর্থিক স্বাধীনতা স্বপ্ন নয়, এটি গণিত, সময় এবং শৃঙ্খলার সমন্বয়। গ্র্যান্ড সাবেতিয়ারের বই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদের কেবল অর্থ সঞ্চয় করতে শেখায় না, বরং অর্থ বুঝতে, এটি নিয়ন্ত্রণ করতে এবং এটিকে আমাদের স্বাধীনতার পথ করে তুলতে শেখায়। আসুন অগ্রসর হই। কল্পনা করুন, যদি আপনার সকাল শুরু হয় সূর্যের আলো দিয়ে, অ্যালার্মের জন্য নয়। যদি আপনার দিন শুরু হয় আপনার পরিবারের সাথে নাস্তা দিয়ে, অফিসে তাড়াহুড়ো টেনশন দিয়ে নয়, এবং আপনার ভ্রমণ জীবনযাপন সেই সমস্ত কিছু করার সময় থাকে যা এখনো পর্যন্ত কেবল অবসর গ্রহণের মাধ্যমেই সম্ভব ছিল। এটা আগে কালকের স্বপ্নের মতো মনে হতো। এখন কল্পনা করুন যে আপনি এই স্বপ্নটি 60 বছর বয়সে নয়, বরং 40 বা 35 বছর বয়সে পাবেন, এবং তাও অর্থের চিন্তা ছাড়াই। এটা সিনেমার মতো শোনালেও এখন আর কেবল স্বপ্ন নয়, এটি আজকের পৃথিবীতে এমন একটি আন্দোলনে পরিণত হয়েছে যা লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনা এবং জীবনকে বদলে দিচ্ছে। এর নাম হলো ফায়ার মুভমেন্ট, অর্থাৎ আর্থিক স্বাধীনতা তাড়াতাড়ি অবসর গ্রহণ। এর অর্থ এত বেশি আর্থিক স্বাধীনতা অর্জন করা যে আপনাকে কেবল অর্থের জন্য কাজ করার দরকার নেই। আপনি চাইলে বা না চাইলে কাজ করতে পারেন, কারণ অর্থ এখন আপনার জন্য কাজ করছে, আপনি এর পিছনে দৌড়াচ্ছেন না। ফায়ার মুভমেন্ট এটাই শেখায়, অর্থ অনুসারে নয়, নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে নিন। এখন মনোযোগ দিন। এর অর্থ এই নয় যে আপনি প্রতিটি ব্যয়কে ভয় পেতে শুরু করুন বা আপনার জীবনকে শুষ্ক করে তুলুন। ফায়ার মানে কেবল তাড়াতাড়ি অবসর নেওয়া নয়, বরং এর আসল অর্থ হল বিজ্ঞতার সাথে জীবনযাপন করা, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। এর অর্থ হল এমন সিদ্ধান্ত নেওয়া যা আজ একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আগামীকাল কাজে লাগবে। আমরা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি। এই পুরো চিন্তাভাবনার পিছনে একটি সহজ ধারণা রয়েছে: যত তাড়াতাড়ি আমরা আমাদের চাহিদা এবং ব্যয় বুঝতে পারি এবং আমাদের উপার্জন এবং বিনিয়োগকে সঠিক দিকে পরিচালিত করতে পারি, তত তাড়াতাড়ি আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে অর্থের জন্য কাজ করার প্রয়োজন হয় না, যেখানে আমাদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার এবং আমাদের হৃদয় যা চায় তা করার জন্য সময় থাকে। আয় বৃদ্ধি প্রথমে আসে। এর অর্থ এই নয় যে আমাদের কেবল একটি কাজের ওপর নির্ভর করা উচিত, বরং নতুন দক্ষতা শিখুন, পার্শ্ব আয় উপার্জনের উপায় খুঁজে বের করুন এবং ধীরে ধীরে আপনার আয়কে এমন একটি স্তরে নিয়ে যান যেখানে সঞ্চয়ের সুযোগ থাকে। কারণ যতক্ষণ আমাদের উপার্জন সীমিত থাকবে, ততক্ষণ সঞ্চয়ও সীমিত থাকবে। দ্বিতীয় দিকটি হল ব্যয়গুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করা। এর অর্থ হল প্রতিটি ব্যয়ের আগে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা: এটি কি সত্যিই প্রয়োজনীয়? এই ব্যয় কি আজ আমার ভবিষ্যৎকে আরও উন্নত করছে, নাকি এটি আমাকে কেবল এক মুহূর্তের জন্য সুখ দিচ্ছে? এই চিন্তাভাবনার মাধ্যমে আমরা আমাদের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে শিখি এবং ধীরে ধীরে অর্থের গুরুত্বও বুঝতে পারি। তৃতীয় সবচেয়ে শক্তিশালী অংশ হল বিনিয়োগ, কিন্তু এমন একটি বিনিয়োগ যা কেবল নিরাপদ নয়, বরং এটি আক্রমণাত্মক হওয়া উচিত।
যার অর্থ এমন কিছু যা সময়ের সাথে সাথে অর্থকে বহুগুণ করে। কারণ আমরা যে অর্থ সঞ্চয় করছি তা যদি কেবল সঞ্চয় অ্যাকাউন্টে থাকে তবে সময়ের সাথে সাথে এর মূল্য হারাবে। কিন্তু আমরা যদি এটি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করি তাহলে একই অর্থ আমাদের জন্য কাজ শুরু করে, এবং এটি প্রকৃত স্বাধীনতার মূল চাবিকাঠি। তাই ফায়ার মানে আজ কঠোর জীবনযাপন করা যাতে আগামীকাল আমরা আরামে জীবনযাপন করতে পারি। এটি একটি জীবনধারা, একটি চিন্তাভাবনা যা আমাদের অর্থের দাস না হয়ে বরং অর্থকে আমাদের দাস করে তুলতে শেখায়। যারা ফায়ার অনুসরণ করে তারা তাদের আয়ের 50% থেকে 70% সাশ্রয় করে। এটি শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু এটি আসল পরিবর্তনকারী হয়ে ওঠে। ভাবুন, যত তাড়াতাড়ি আপনি সঞ্চয় এবং বিনিয়োগ শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি স্বাধীনতায় পৌঁছাবেন। এখন এটি কেবল সঞ্চয় সম্পর্কে নয়, আসল বিষয় হলো সেই অর্থ কিভাবে কাজে লাগানো যায়। আপনার কাছে স্টক, মিউচুয়াল ফান্ড, সূচক তহবিল, রিয়েল এস্টেট ইত্যাদির মতো বিকল্প রয়েছে যেখানে অর্থ আপনার জন্য যৌগিক হয় এবং কাজ করে। এখানে প্রশ্ন হলো আপনি কতটা কম খরচ করছেন তা নয়, বরং প্রশ্ন হলো যে আপনি যে জিনিসের ওপর খরচ করছেন তা কি আসলেই প্রয়োজনীয়। নেটফ্লিক্স ঠিক আছে, কিন্তু কেন আপনার প্রতিটি স্ট্রিমিং অ্যাপের প্রয়োজন? আপনার একটি নতুন ফোন দরকার অথবা কেবল প্রদর্শনের জন্য একটি নতুন মডেল কিনতে চান? ফায়ার আপনাকে এটাই শেখায়, খরচ কমাবেন না বরং এতে বুদ্ধিমত্তা আনুন। এবং বিশ্বাস করুন, এটা সহজ নয়। হয়তো কয়েক বছরের জন্য বন্ধুদের সাথে কম পার্টি করা বা মলে কম কেনাকাটা করা হতে পারে, কিন্তু মনে করুন আজকের সামান্য সংযম আগামী দিনের সম্পূর্ণ স্বাধীনতার ক্ষতি করবে। আজ আপনি হয়তো 9 থেকে 5 জনের চাকরিতে আবদ্ধ হতে পারেন, কিন্তু আগামীকাল আপনি আপনার আবেগের ওপর পূর্ণ সময় কাজ করতে পারেন, অথবা আপনার পরিবারের সাথে আজকের মতো জীবনযাপন করতে পারেন যা আপনি আজ কেবল সপ্তাহান্তে করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার জীবন এখন আপনার শর্তে চলবে। আপনি যদি ফায়ারের দিকে এগিয়ে যেতে চান তবে আজই প্রথম পদক্ষেপ নিন। আপনার আয় এবং ব্যয় ট্র্যাক করুন, কমপক্ষে 20% সঞ্চয় দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে এটি বাড়াতে থাকুন। পার্শ্ব আয় উপার্জনের উপায় খুঁজুন, বিনিয়োগ সম্পর্কে জানুন এবং ধীরে ধীরে এতে বিনিয়োগ করুন। নেমে পড়ুন, কারণ যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন তত তাড়াতাড়ি আর্থিক স্বাধীনতা আপনার দরজায় কড়া নাড়বে। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি কি সারা জীবন টাকার জন্য কাজ করতে চাও, নাকি এমন একটা ব্যবস্থা তৈরি করতে চাও যেখানে টাকা তোমার জন্য কাজ করবে? ফায়ার আন্দোলনের পথ কঠিন, কিন্তু এটি প্রত্যেক ব্যক্তির জন্য উন্মুক্ত যারা কেবল অবসর নেওয়ার জন্য নয় বরং স্বাধীনভাবে বাঁচতে চায়। বাধা পথ আটকে দেয় না, কেবল বোঝাপড়া এবং চিন্তাভাবনা প্রয়োজন। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছো, কেন আমি ধনী হতে পারছি না? অথবা যখনই আমি সঞ্চয় শুরু করি তখনই কিছু সমস্যা আসে? এই প্রশ্ন তোমার একলার নয়, কোটি কোটি মানুষ এই ভ্রান্তিতে আটকে আছে। আসলে আর্থিক স্বাধীনতার পথ সোজা নয়, এই পথ কাঁটায় ভরা। কখনো ঋণ, কখনো আয়ের অভাব, কখনো সমাজের ভয়, এবং সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজস্ব চিন্তাভাবনা। কিন্তু একটা কথা বুঝতে পারো, বাধা আসে না যাতে আমরা থামি, বরং আসে যাতে আমরা সেগুলো ভেঙে এগিয়ে যাই। গ্র্যান্ড সাবার্টিয়ারের বই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে একটি খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যদি ঋণ আপনার দক্ষতা বৃদ্ধি করে অথবা ঋণ যদি আপনার আয় বয়ে আনে তাহলে প্রতিটি ঋণই খারাপ নয়। সেই ঋণ আপনার জন্য শিক্ষা ঋণের মতো একটি সুযোগ যা আপনার পড়াশোনায় সাহায্য করে এবং আপনাকে আরও ভালো চাকরি বা ব্যবসায়িক ঋণ দেয় যা আপনার ব্যবসা প্রতিষ্ঠা করে এবং উপার্জনের পথ খুলে দেয়। অন্যদিকে ক্রেডিট কার্ড ঋণ হলো কেবল লোক দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচের জন্য নেওয়া ঋণ। দীর্ঘদিন ধরে নেওয়া এইসব ইএমআই ধীরে ধীরে আপনার পকেট নয় বরং আপনার স্বাধীনতা গ্রাস করে। তাই প্রথমে আপনার ঋণের একটি সৎ তালিকা তৈরি করুন। যেসব ঋণের উপর সুদ সবচেয়ে বেশি সেগুলো শেষ করা শুরু করুন। স্নোবল বা উপবৃত্তাকার পদ্ধতি গ্রহণ করুন এবং ধীরে ধীরে ঋণের নেকড়েদের হাত থেকে নিজেকে মুক্ত করুন। এবার আসা যাক সবচেয়ে সাধারণ অজুহাতে, আমার আয় কম, আমি কিভাবে সঞ্চয় করতে পারি? প্রতিটি দ্বিতীয় ব্যক্তি এই কথা বলে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো আপনার আয় বাড়ানোর চেষ্টা করেছেন? আপনি কি কোনো পার্শ্ব হাসপাতাল শুরু করেছেন? নতুন দক্ষতা শিখেছেন? ফ্রিল্যান্সিং চেষ্টা করেছেন? ইউটিউব, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করেছেন? কম আয় কেবল একটি শুরু। আপনি যদি সেখানেই থামেন তবে এটি একটি অজুহাত হয়ে ওঠে। কিন্তু আপনি যদি এটিকে একটি সুযোগ করে দেন তবে এটি আপনার স্বাধীনতার সিঁড়ি হয়ে উঠতে পারে। গ্র্যান্ড সাবাতিয়ার নিজেই শুরুতে গুগল থেকে জিনিস শিখতেন। তিনি ডিজিটাল মার্কেটিং শিখেছিলেন এবং ধীরে ধীরে লক্ষ লক্ষ টাকা আয় করতে শুরু করেছিলেন। আপনি যদি সত্যিই পরিবর্তন করতে চান তাহলে আপনার 9 থেকে 5-এর পর 5 থেকে 9 পর্যন্ত নিজের জন্য কঠোর পরিশ্রম শুরু করুন। এখন আরেকটি বড় কাজ শুরু করুন, বাধার ভয়।
যদি আমি বিনিয়োগে হেরে যাই, টাকা হারিয়ে গেলে কি হবে, ব্যর্থ হলে কি হবে, মানুষ কি বলবে? এই ভয় সবার মধ্যেই থাকে, কিন্তু পার্থক্য শুধু এই যে কিছু মানুষ ভয়ের সামনে থেমে যায় আর কিছু মানুষ ভয়কে সিঁড়ি বানায়। নেপোলিয়ন হিল বলেছিলেন যে ভয়ের একমাত্র চিকিৎসা হলো পদক্ষেপ। ছোট ছোট পদক্ষেপ নাও, শূন্য থেকে শুরু করো, একটি ছোট এসআইপি দিয়ে শুরু করো, একটি ফাইন্যান্স বই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, রিচ ড্যাড পুর ড্যাড এবং দ্য সাইকোলজি অফ মানি এর মতো একটি দক্ষতার বই পড়া শুরু করো। ধীরে ধীরে তোমার ভয় তোমার সাহসে পরিণত হবে। অনেক সময় দারিদ্র্য আমাদের পকেটে নয়, আমাদের চিন্তাভাবনার ধরনে। যদি তুমি মনে করো যে এটা আমার নিয়ন্ত্রণে নেই, তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই হেরে গেছো। কিন্তু যদি তুমি মনে করো যে আমি শিখতে পারি, আমি পরিবর্তন করতে পারি, আমি টাকা উপার্জন করতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। প্রতিদিন তোমার খরচ লিখে রাখো। ওয়ালনাট বা মানি ম্যানেজারের মতো অ্যাপ ব্যবহার করো। 3 থেকে 6 মাসের একটি জরুরি তহবিল তৈরি করো। 50-30-20 নিয়ম অনুসরণ করো। প্রয়োজনীয় খরচের 50%, 30% ইচ্ছা, 20% সঞ্চয়। আর যা কিছু অতিরিক্ত টাকা পাবেন তা প্যাসিভ ইনকাম, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, ভাড়া আয় অথবা অনলাইন সম্পদে কাজ করে বিনিয়োগ করুন। আপনার প্রতিটি ছোট সিদ্ধান্ত আপনার আগামীকালের একটি ছবি তৈরি করছে। আপনার লক্ষ্যগুলি স্পষ্টভাবে লিখুন। আমি 40 বছর বয়সের মধ্যে আর্থিকভাবে স্বাধীন হয়ে যাব। প্রতি সপ্তাহে বসে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কোথায় ব্যয় বৃদ্ধি করেছেন, কোথায় সঞ্চয় করেছেন, কোন কাজে আপনি সময় নষ্ট করেছেন। এটাই সত্য। অগ্নি আন্দোলন, আর্থিক স্বাধীনতা, প্রাথমিক অবসর কোনো জাদু নয়, এটি কোনো ধনী বাবার উপহারও নয়। এটি কেবল কঠোর পরিশ্রম, বোঝাপড়া এবং মানসিকতার লড়াই। সবাই ভয় পায়, সবাই অসুবিধার মুখোমুখি হয়, কিন্তু যারা এগিয়ে যেতে থাকে তারা অবশ্যই তাদের গন্তব্যে পৌঁছায়। আপনিও পৌঁছাতে পারেন। আপনি ঋণ থেকে মুক্ত হতে পারেন, আপনি আপনার আয় বাড়াতে পারেন, আপনি ভয়কে আপনার শক্তি করতে পারেন। শুধু একটি জিনিস মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া কোনো বিকল্প নয়। ভালো ঋণ বনাম খারাপ ঋণ। গ্র্যান্ড সাবাথিয়ার তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইয়ে একটি জিনিস খুব স্পষ্ট করে বলেছেন। বলা হয় যে যদি ঋণ আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করে, তবে এটি বোঝা নয়, বরং একটি বুদ্ধিমান বিনিয়োগ। এটা শুনতে একটু বিভ্রান্তিকর মনে হতে পারে, কিন্তু আজকের অধ্যায়ে আমরা এই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় ভুল বোঝাবুঝির বিষয়টির গভীরে অনুসন্ধান করব। ভালো ঋণ বনাম খারাপ ঋণ, অর্থাৎ এমন ঋণ যা আপনাকে ওপরে তোলে এবং এমন ঋণ যা আপনাকে নিচে নামিয়ে দেয়। আমাদের সমাজে ঋণকে প্রায় একটি কলঙ্ক হিসাবে দেখা হয়। প্রবীণরা বলেন ঋণে ঘি খাবেন না, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যদি এমন একটি ঋণ থাকে যা আপনাকে কেবল ঘি নয় বরং একটি সম্পূর্ণ গরু কেনার ক্ষমতা দেয়, তাহলে কি তাকে খারাপ ঋণ বলা হবে? আসলে পার্থক্যটি এখান থেকেই শুরু হয়। ঋণের উদ্দেশ্য হলো ভালো ঋণ কি, অর্থাৎ এমন ঋণ যা আপনার আয় বৃদ্ধিতে সাহায্য করে, যা আপনাকে ভবিষ্যতে আরও বেশি উপার্জন করার অবস্থানে রাখে। এমন ঋণ যা বোঝা হয়ে ওঠে না, বরং আপনার বৃদ্ধির হাতিয়ার হয়ে ওঠে। উদাহরণস্বরূপ ধরুন আপনি MBA পড়ার জন্য ঋণ নিয়েছেন। আপনার হয়তো এখন চাকরি নেই, কিন্তু যখন সেই কোর্সটি সম্পন্ন হবে এবং আপনার বেতন 3 গুণ বৃদ্ধি পাবে, তখন কি এই বিনিয়োগটি নষ্ট হয়ে যাবে? একেবারেই না। এটি একটি ভালো ঋণ, কারণ এটি আপনার উপার্জন ক্ষমতা বাড়িয়েছে। একইভাবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং, স্টক ট্রেডিং বা ফ্রিল্যান্সিংয়ের মতো দক্ষতা ভিত্তিক কোর্স শেখেন এবং EMI-তে কেনেন, তাহলে সেটাও ব্যয় নয়, বরং একটি বুদ্ধিমান বিনিয়োগ। এটি আপনার মস্তিষ্কের মূলধন বৃদ্ধি করছে। গ্র্যান্ট বলেন যে যদি কোনো ব্যয় আপনার আয় বাড়াতে পারে, তাহলে এটি আসলে একটি সম্পদ, মাথা ব্যথা নয়। এখন আরেকটি উদাহরণ দেখুন। আপনি EMI-তে একটি ফ্ল্যাট কিনেছেন, কিন্তু সেই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে এবং তার ভাড়া EMI-এর চেয়ে বেশি বা সমান। সুতরাং আপনি প্রতি মাসে সেই প্রপার্টি থেকে টাকা পাচ্ছেন। এখন এটি কেবল একটি ভারী নয়, বরং একটি উপার্জনকারী সম্পদ, এবং এর থেকে নেওয়া ঋণ একটি ভালো দিন। কিন্তু গল্পের অন্য দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। খারাপ দিন হলো সেই দিন যা নীরবে আপনার পকেট খালি করে এবং বিনিময়ে আপনাকে কিছুই দেয় না। না উপার্জন, না শিক্ষা, না সম্পত্তি, কেবল চেহারা সন্তুষ্টি বা সাময়িক আরাম। আজকাল খুব সাধারণ হয়ে গেছে। একটি নতুন আইফোন চাই না EMI, সম্পর্কে উপহার দিতে চাই না EMI, সুইগি, নেটফ্লিক্স, অ্যামাজন, ক্রেডিট কার্ড থেকে সব কিছু, এবং প্রতি মাসে সুদের ওপর সুদ।
এই সমস্ত খরচ এমন যে এগুলি আপনাকে কিছুই শেখায় না, আপনার আয় বৃদ্ধি করে না, বরং আপনার আর্থিক স্বাধীনতা আরও কেড়ে নেয়। ধরুন আপনি একটি চাকরি পেয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ইএমআইতে একটি নতুন গাড়ি কিনেছেন, কিন্তু যদি সেই গাড়িটি আপনার ব্যবসার অংশ না হয় এবং আয় না করে, তাহলে এটি কেবল একটি দায়বদ্ধতা, কারণ এর সাথে পেট্রোল, বীমা এবং রক্ষণাবেক্ষণ আসবে। 10,000 টাকা খরচ, এবং এই সব মিলিয়ে প্রতি মাসে আপনার আয়ের একটা অংশ গিলে ফেলবে। এটা হলো খারাপ ঋণ। একইভাবে বিয়ে, ছুটির দিন বা কোনো ইচ্ছা পূরণের জন্য পরিকল্পনা না করে নেওয়া ব্যক্তিগত ঋণ শুরুতে খুব উত্তেজনাপূর্ণ মনে হয়, কিন্তু যখন বছরের পর বছর ধরে ইএমআই এর বোঝা আপনার পিছনে লেগে থাকে, তখন আসল বোঝা উপলব্ধি হয়। গ্র্যান্ট এই পার্থক্যটি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। ভালো ঋণ যা আপনার উপার্জন ক্ষমতা বাড়ায়, যা আপনার পেশাগত বা আর্থিক বৃদ্ধিতে অবদান রাখে। খারাপ ঋণ যা আপনার পকেট থেকে টাকা কেড়ে নিতে থাকে এবং বিনিময়ে কিছুই ফেরত দেয় না। ভালো ঋণ আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় এবং খারাপ ঋণ আপনাকে আর্থিক দাসত্বের দিকে ঠেলে দেয়। অতএব ঋণ থেকে পালিয়ে যাওয়ার দরকার নেই, এটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার প্রয়োজন। গ্র্যান্ট বারবার একটি বিষয়ের ওপর জোর দেন যে ঋণ খারাপ হয়ে যায় যখন আমরা পরিকল্পনা ছাড়াই এবং চিন্তাভাবনা ছাড়াই এটি ব্যবহার করি, কিন্তু যদি একই ঋণ সঠিক পথে ব্যবহার করা হয়, তবে এটি জীবনকে বদলে দিতে পারে। ঋণটি বুঝুন, এটিকে ওজন করুন। এটি কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে পিছনে টেনে আনছে? এটি কি আপনার দক্ষতা বৃদ্ধি করবে, আপনার আয় বৃদ্ধি করবে, কোনো সম্পত্তি তৈরি হবে? যদি হ্যাঁ, তাহলে সে তোমার সঙ্গী। যদি না হয়, তাহলে সে তোমার শত্রু, কারণ সঠিক ঋণ তোমাকে মুক্ত করে এবং ভুল ঋণ তোমাকে নীরব দাস করে তোলে। বন্ধুরা, মানসিকতার শক্তি থেকে প্রকৃত সম্পদ কোথা থেকে শুরু হয়? বন্ধুরা, তোমাদের কাছে একটি সহজ প্রশ্ন। ধনী হওয়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কি বলে তোমরা মনে করো? অর্থের বোধগম্যতা কি? সঠিক বিনিয়োগ করা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নাকি একটি ভালো এবং স্থিতিশীল চাকরি থাকা? এখন আমার কথা শোনো, আমি বিশ্বাস করি যে আসল শুরু মানসিকতা থেকে। কারণ একজন ব্যক্তিকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাওয়ার পার্থক্য হলো তার চিন্তাভাবনা। কারণ ধনী হওয়ার আকাঙ্ক্ষা এবং ধনী দেখানোর প্রচেষ্টার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তুমি নিশ্চয়ই তোমার চারপাশে এমন অনেক লোককে দেখেছ যারা দামি ফোন ব্যবহার করে, ব্র্যান্ডেড পোশাক পরে এবং বিলাসবহুল গাড়িতে ভ্রমণ করে, কিন্তু মাসের শেষ সপ্তাহে ঋণ চায়, জরুরি পরিস্থিতিতে আটকে থাকে। কারণ তারা আসলে সম্পদ তৈরি করছে না, তারা কেবল ভান করছে। তারা ধনী দেখাতে চায়, কিন্তু তাদের পকেট খালি। এবার অন্যদিকে ভাবো, যে ব্যক্তি সরল জীবনযাপন করে সে আরও বেশি প্রদর্শন করে, কিন্তু ধীরে ধীরে সে তার সঞ্চয়, বিনিয়োগ বৃদ্ধি করছে এবং স্বাবলম্বী হয়ে উঠছে। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতর থেকে সে প্রতিদিন তার আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। গ্র্যান্ট সাপথিয়া তার বই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে একটি খুব সঠিক কথা বলেছেন যে অনেক মানুষ এমন জিনিস কিনতে হয় যা তাদের প্রয়োজন নেই, যাতে তারা তাদের পছন্দের লোকদের প্রভাবিত করতে পারে। এর অর্থ হলো, অনেক মানুষ আছে যারা এমন জিনিস কিনতে যা তাদের প্রয়োজন নেই তা কেবল তাদের পছন্দের লোকদের দেখানোর জন্য খরচ করে, এবং এই প্রক্রিয়ায় মানুষ তাদের বাস্তব জীবনের স্বাধীনতাকে লোক দেখানোর বাজারে বন্ধক রাখে। কিন্তু যদি আপনি সত্যি ধনী হতে চান, তবে প্রথমে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। কোটিপতিদের মানসিকতা ভিন্ন। তারা অর্থকে একটি মাধ্যম হিসাবে বিবেচনা করে, একটি হাতিয়ার যার মাধ্যমে জীবনকে উন্নত করা যায়, এমন জিনিস নয় যার মাধ্যমে মর্যাদা দেখানো যায়। তারা সর্বদা দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা আজ একটু সংযম ব্যবহার করে যাতে আগামী দিন তারা নিজের শর্তে জীবনযাপন করতে পারে। তারা নিজেদের উন্নতিতে বিনিয়োগ করে। তারা বই পড়ে, নতুন দক্ষতা শেখে, যাতে উপার্জনের আরও পথ খুলে যায়। তারা ঝুঁকি নিতে ভয় পায় না, কিন্তু তারা কোনো অন্ধ পদক্ষেপও নেয় না। তারা প্রথমে গবেষণা করে, শেখে এবং তারপর বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নেয়। গ্র্যান্ট বলেছেন যে তার একসময় মাত্র $22 ছিল। সেই সময়ে তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আগামী 5 বছরে আর্থিকভাবে মুক্ত হব। এটা কি আদৌ সহজ ছিল না? তিনি অনেক চাকরি পরিবর্তন করেছিলেন। তিনি একটি পার্শ্ব হাসপাতাল শুরু করেছিলেন, প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করেছিলেন, কিন্তু প্রতিটি প্রচেষ্টার পিছনে কেবল একটি উদ্দেশ্য ছিল, আমি নিজেই আমার জীবনের দায়িত্ব নেব। এবং আজ তিনি একজন কোটিপতি। কিন্তু এই পুরো যাত্রার ভিত্তি যা ছিল তা হলো তার চিন্তাভাবনা। যখন অসুবিধা এসেছিল, তখন একই মানসিকতা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। যখন বন্ধুরা জিজ্ঞাসা করেছিল যে সে এত সঞ্চয় কেন করছে, একই মানসিকতা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি তাদের মতো নই, আমি নিজের পথে হাঁটছি। যখন ফলাফল আসতে সময় লেগেছিল, একই মানসিকতা বলতে থাকলো, এগিয়ে চলুন, এই পথ স্বাধীনতার দিকে নিয়ে যায়। এবার প্রথম ধাপ সম্পর্কে কথা বলা যাক। আপনার অর্থের হিসাব জানুন। আপনার অর্থ কোথায় যাচ্ছে তা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি ডায়েরি বা একটি এক্সেল শিট তৈরি করুন,
চা, অনলাইন সাবস্ক্রিপশন, মোবাইল রিচার্জ, ক্যাব বুকিং বা খাবার ডেলিভারি যাই হোক না কেন, প্রতিটি খরচ লিখে রাখুন। কারণ যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে আপনার অর্থ কিভাবে প্রবাহিত হচ্ছে, আপনি এটি থামাতে পারবেন না। এরপরে একটি পার্শ্ব হাস্টেলিং শুরু করুন। গ্র্যান্ট বলেন যে তার আর্থিক যাত্রা কেবল তখনই দিক পরিবর্তন করে যখন তিনি তার পূর্ণকালীন চাকরির পাশাপাশি একটি পার্শ্ব প্রকল্প শুরু করেন। আপনার কি ট্যালেন্ট আছে? আপনি কি ডিজাইন করতে পারেন? আপনি কি ভিডিও এডিটিং জানেন? আপনি কি কন্টেন্ট লিখতে পারেন বা বাচ্চাদের টিউশন দিতে পারেন? আপনি যা করতে পারেন তা অর্থে রূপান্তর করার উপায় খুঁজুন। এটা সত্যি যে আপনি শুরুতে কম আয় করবেন, কিন্তু আপনার দক্ষতা বাড়ার সাথে সাথে উপার্জনের পথও খুলে যাবে। এরপরে আসে বিনিয়োগ। মানুষ সবসময় বিনিয়োগ শব্দটিকে ভার পায়, কিন্তু গ্র্যান্ট বলেন অল্প অল্প করে শুরু করুন। এসআইপি, সূচক তহবিল, এফডি, আপনি যা বোঝেন তা দিয়ে শুরু করুন। চক্রবৃদ্ধি সুদ থেকে শুরু করুন। আপনি যখন শুরু করবেন তখনই জাদু দেখা যাবে। মনে রাখবেন, এই দৌড় টাকার নয়, সময়ের। যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন তত বেশি লাভবান হবেন। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন টাকার নয়। টাকা টাকার পিছনে ছুটবার হাতিয়ার নয়, বরং এটি একটি উন্নত, মুক্ত এবং স্বাধীন জীবনযাপনের অনুদান। এই বইয়ে সাবিবা আবার বলেছেন যে টাকা কেবল একটি হাতিয়ার। আপনি এটিকে কেবল ধনী নয়, বরং একটি উন্নত জীবন গড়ার জন্য ব্যবহার করতে পারেন। এর অর্থ হল, টাকা এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি কেবল ধনী হতে পারবেন না, বরং একটি উন্নত, সুষম এবং স্বাধীন জীবনও পেতে পারেন। আর্থিক স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি কোটিপতি হবেন, বরং এর অর্থ হল সকালে ঘুম থেকে উঠে হেসে ভাবুন যে আজ আমি যা কিছু করব তা আমি নিজের ইচ্ছায় করব, বাধ্যবাধকতা থেকে নয়। তাই আজ আসুন আমরা আপনাকে একটি ছোট কিন্তু দৃঢ় প্রতিশ্রুতি দেই যে এখন থেকে আমরা আমাদের অর্থকে উপেক্ষা করব না। আমরা এটি বুঝতে পারব, আমরা এটির সাথে বন্ধুত্ব করব, আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত দায়িত্বের সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে নেব। এবং প্রতিদিন, ছোট হোক বা বড়, আমরা অবশ্যই আর্থিক স্বাধীনতার দিকে একটি পদক্ষেপ নেব। এখন আপনার কাছে আমার একটি বিনীত অনুরোধ, যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, যদি আপনি মনে করেন যে এই জিনিসগুলি আপনার হৃদয়ে স্পর্শ করেছে, তাহলে দয়া করে এটি লাইক করুন। কারণ আপনার একটি ছোট্ট লাইকই সবচেয়ে বড় প্রতিশ্রুতি। এটি আমাদের আরও গভীরভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করে। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তারাও এই পথে হাঁটার সাহস পাবে। এবং নিচে মন্তব্য করে আমাদের লিখবে, আমি আর্থিক স্বাধীনতার জন্য প্রস্তুত। বিশ্বাস করুন, যখন আপনি এটি লিখবেন তখন আপনি কেবল আমাদের প্রতি নয়, নিজের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। এবং হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই এটি করুন, কারণ এখানে আমরা কেবল বইয়ের সারাংশ নিয়ে আসি না, আমরা সেই বইগুলির সারাংশ নিয়ে আসি যা জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। আমরা সেই কণ্ঠস্বর নিয়ে আসি যা কেবল তথ্য দেয় না, বরং আপনার ভিতরের সিদ্ধান্তগুলিকে জাগ্রত করে। এবং যাওয়ার আগে একটি শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গ্র্যান্ট সাবাতিয়ারের আর্থিক স্বাধীনতা কেবল একটি বই নয়, এটি একটি রোড ম্যাপ, একটি দিক নির্দেশনা, যা আমাদের শেখায় যে সীমিত অর্থের সাথেও কিভাবে সীমাহীন জীবনযাপন করতে হয়। কেবল এই বইটি শুনবেন না, এটি গ্রহণ করুন, এটি অনুভব করুন এবং এটিকে বাঁচতে শুরু করুন। কারণ প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন অর্থ আমাদের জন্য কাজ শুরু করে, যখন আমরা প্রতিদিন অর্থের পিছনে ছুটতে থাকি না। তাই আসুন পরবর্তী ভিডিওতে এটি আবার দেখি, একটি নতুন বই, একটি নতুন চিন্তাভাবনা এবং একটি নতুন সূচনা নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত একটা কথা মনে রেখো, টাকা একটা উপায়, উদ্দেশ্য নয়। অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ, তুমি এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখেছ। তোমার সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি এবং তোমার বিশ্বাস আমাদের সবচেয়ে বড় প্রেরণা। নিজের যত্ন নাও এবং এগিয়ে চলো। আমরা সবাই একসাথে এক যাত্রায় আছি।